আজকের এই রোগীর ব্যাপারে যদি আমি একটু আসি তাহলে দেখেন ওনার বেসিক্যালি সমস্যাটা ছিল প্রথমে পিত্তথলি। এই যেটা দেখছেন লিভারের সাথে লাগানো একটা নীল কালারের একটা থলির মতো, এটা হচ্ছে পিত্তথলি। লিভার যে প্রতিদিন 1.5 লিটার পিত্তরস তৈরি করে সেটি এই পিত্তনালী হয়ে খাদ্যনালীতে আসে, কিন্তু সরাসরি আসে না। কিছু সময়ের জন্য সেই রসটা পিত্তথলিতে জমা থাকে। জমতে জমতে অনেক মানুষেরই পিত্তথলিতে স্টোন ফর্মেশন হয়। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হেপাটোবিলিয়ারি অ্যান্ড পেনকিটিক সার্জন। আজকে আমার সামনেই বসে আছেন একজন সম্মানিত রোগী, ওনার নাম আজিজুর রহমান। ওনার পিত্তথলিতে পাথর ছিল, সেখান থেকে কি কি সমস্যা হয়েছে সেটি আমরা ওনার মুখ থেকে শুনে আমি এই বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি আজিজুর রহমান, ঢাকা রাজিমপুরে। তো আমি সর্বপ্রথম বুকের ব্যথা অনুভব করি, বুকের নিচে ঠিক মাঝ বরাবর সামান্য অল্প ব্যথা তখন অনুভব করছিলাম। সেই সময় এখন থেকে প্রায় 4-5 মাস আগে। তখন হাসপাতালে ভর্তি হয়ে ডাক্তার দেখাতে যাই। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে যে এটা এমনি গ্যাস্ট্রিকের সমস্যা বা অন্য কোনো কারণে ব্যথা হতে পারে। তবে সেই সময় গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে অনেকদিন ভালো ছিলাম, প্রায় 2 মাস মতো। এখন থেকে 2 মাস আগে হঠাৎ করে রাতে একদিন আমার তীব্র বুকে ব্যথা, বুকের মাঝ বরাবর এবং ডাইন সাইডে একটু চেপে। এই তীব্র ব্যথা নিয়ে আমি হাসপাতালে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে সম্মানিত ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষার পরে বলেন যে পিত্তথলিতে পাথর হয়েছে এবং সাথে পেনক্রিয়াটাইটিস ইনফেকশন, এ কথাটা বলেন। তো ওইখানে আমি প্রায় 10 দিনের মতো ভর্তি থাকি। চিকিৎসা শেষে আমার ব্যথা আর থাকে না। বাসায় আসার পরে আসার সময় ডাক্তার বলছিলেন যে এটা কিছুদিন পরে অপারেশন করতে হবে পিত্তথলিটা। তো এই এখন আর বর্তমানে আমার ব্যথা নেই। এই পিত্তথলি অপারেশনের জন্যই আমি বর্তমানে ডাক্তারের কাছে আসছি। এই পিত্তথলির পাথর এবং পেনক্রিয়াটাইটিস এই দুইটা একসাথেই, বা পিত্তথলির পাথর থেকেই পেনক্রিয়াটাইটিস হয়েছে, এরকম একটা ইনফরমেশন আমাকে ডাক্তার দিয়েছিলেন। তো পরীক্ষা নিরীক্ষা শেষে পিত্তথলির পাথর অপারেশনের জন্য অ্যাডভাইস করছেন আমাকে। সেই অনুযায়ী আমি আজকে মুস্তাফিজুর রহমান স্যারের কাছে আসছি একটু ওনার পরামর্শ নেওয়ার জন্য। পরবর্তী স্টেপ কী হয় আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন, এটা হচ্ছে মানুষের মুখ। আমরা সকল খাবার সাধারণত মুখ থেকেই খাই। খাওয়ার পরে এই খাদ্যনালী হয়ে নিচের দিকে নামতে নামতে পাকস্থলীতে আসে। খাদ্যনালী কিন্তু একটা বড় ব্যাপার। মুখ থেকে মলদ্বার পর্যন্ত মূলত খাদ্যনালী। মুখ যেমন খাদ্যনালী, ঠিক গলার ভিতরেও কিন্তু খাদ্যনালী থাকে। এটা হচ্ছে গলার ভিতরের খাদ্যনালী। পরে যেটা দেখছেন এটা হচ্ছে বুকের ভিতরের খাদ্যনালী। স্পজমের মাধ্যমে গৃহীত যে খাবারটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। নামতে নামতে একটা সময় পেটের ভিতরে আসে। পেটের ভিতরে যে খাদ্যনালী শুরু, সেখানে থাকে পাকস্থলী বা রিজার্ভার। এখানে প্রথমে এসে জমা হয়। যখন পাকস্থলীতে খাবার এসে জমা হয়, সেই খাবারটা হজম করার জন্য অনেক ধরনের হজমি রস প্রয়োজন হয়, অনেক ধরনের হজমি রস। সেই হজমি রসটা কোত্থেকে আসে? এই ডান দিকে যেটা দেখছেন ব্রাউন কালার, এটা হচ্ছে লিভার। এই লিভার গড়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষের 1.5 লিটার পিত্ত রস পিত্তনালীর মাধ্যমে খাদ্যনালীতে পাঠিয়ে দেয়। এটা খাবার হজমে সহযোগিতা করে। এটা দেখেন, এটা হলো পাকস্থলী। পাকস্থলীর ঠিক পিছনের দিকে পাথার মতো একটা অর্গান দেখা যায়, এটার নাম হচ্ছে প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াস, এটাকে বাংলায় বলা অগ্নাশয়। এই অগ্নাশয়ও ঠিক তেমনই ভাবে 1 লিটার হজমি রস তৈরি করে প্যানক্রিয়াসের নালীর মাধ্যমে খাদ্যনালীতে পাঠিয়ে দেয়। এটা কিন্তু খাদ্যনালী। সামনের দিকটা একটু কেটে ফেলা হয়েছে, যে কারণে টিউব দেখা যাচ্ছে না। এটাও একটা টিউব। তাহলে আপনারা দেখলেন যে পিত্তনালীটাও খাদ্যনালীতে গিয়ে শেষ হয়, আবার প্যানক্রিয়াসের নালীটাও খাদ্যনালীতে গিয়ে শেষ হয়। আর খাবার হজমের জন্য সবচেয়ে বেশি যে রসটা আসে সেটি খাদ্যনালী নিজের ভিতর থেকে। প্রায় 5 থেকে 7 লিটার হজমি রস এই যে খাদ্যনালী, যেমন ইসোফেগাস, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বীর্যদন্ত, এই জায়গাগুলো থেকে আসে। সবগুলো রস খাদ্যনালীর ভিতরে ঢুকে খাবার হজমে সহযোগিতা করে। এখন আজকের এই রোগীর ব্যাপারে যদি আমি একটু আসি তাহলে দেখেন ওনার বেসিক্যালি সমস্যাটা ছিল প্রথমে পিত্তথলি। এই যেটা দেখছেন লিভারের সাথে লাগানো একটা নীল কালারের একটা থলির মতো, এটা হচ্ছে পিত্তথলি। লিভার যে প্রতিদিন 1.5 লিটার পিত্তরস তৈরি করে সেটি এই পিত্তনালী হয়ে খাদ্যনালীতে আসে, কিন্তু সরাসরি আসে না। কিছু সময়ের জন্য সেই রসটা পিত্তথলিতে জমা থাকে। জমতে জমতে অনেক মানুষেরই পিত্তথলিতে স্টোন ফর্মেশন হয়। তো প্রথমে যখন পাথর হয়, পেটের উপরিভাগে হালকা ব্যথা অনুভূত হয়। অনেকের ক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যাটা দেখা যায়। এগুলো কিন্তু পিত্তথলির পাথর থেকে হয়। ওই সময় যদি চিকিৎসকের শরণাপন্ন হয়ে
আলট্রাসোনোগ্রামের মাধ্যমে রোগটা শনাক্ত করে অপারেশনটা করে নেওয়া হয়, তাহলে কিন্তু রোগটা সামনের দিকে এগোতে পারে না। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা ঘটে, যেটা আজকের আমাদের রোগীর ক্ষেত্রে ঘটেছে, এই পিত্তথলিতে জমা রস যখন খাদ্যনালীতে আসে, অনেক সময় পিত্তথলিতে জমে থাকা পাথরও পিত্তথলি থেকে পিত্তনালীতে চলে আসতে পারে। যখন পিত্তনালীতে আসে তখন রোগ হলো দুইটা, পিত্তথলির পাথর, পিত্তনালীর পাথর, এবং অনেক সময় পাথরটা আরো নিচে নেমে এসে খাদ্যনালীতে চলে যায়। এখানে একটা বিষয় খুবই লক্ষণীয়, সেটি হলো আপনারা একটু খেয়াল করুন, পিত্তনালী খাদ্যনালীতে শেষ হয়েছে, ঠিক তেমনি ভাবে প্যানক্রিয়াসের নালীটাও খাদ্যনালীতে শেষ হয়েছে। কিন্তু দেখেন, পিত্তনালী এবং প্যানক্রিয়াসের নালী, দুটো নালী একত্রিতভাবে খাদ্যনালীতে শেষ হয় ইউনিটেডলি। তার মানে হলো কোনো একটা পাথর যদি পিত্তনালী হয়ে এখান থেকে খাদ্যনালীতে যায়, শেষ মুহূর্তে গিয়ে এই পাথরটা এই প্যানক্রিয়াসের নালীতেও কিন্তু একটা ধাক্কা লাগে। এই ধাক্কা লাগাটা মানেই হলো প্যানক্রিয়াসের উপর একটা প্রভাব ফেলা। তখন কি হয়, এখানে একটা ইডিমা বা ফুলে যায়, ফলে প্যানক্রিয়াসটা ফুলে যায়, প্যানক্রিয়াটাইটিস। আর প্যানক্রিয়াটাইটিস কিভাবে বোঝা যাবে? পেটের উপরিভাগ মাঝ বরাবর প্রচন্ড ব্যথা হবে। আমাদের পেটে এমন কোনো রোগ নাই যেটি এর থেকে বেশি ব্যথা তৈরি করতে পারে তীব্রতার দিক থেকে, যেটি এই আজিজুর রহমান সাহেবের হয়েছিল, যে পেটে প্রচন্ড ব্যথা এবং সেই ব্যথা নিয়ে উনি হসপিটালাইজড হয় এবং হসপিটালে 10 দিন ভর্তি থাকে। এই যে প্যানক্রিয়াটাইটিস ছিল কিনা সেটি বোঝার জন্য উনি কয়েকটা পরীক্ষা করেছেন। সেখানে দেখা গেল লাইপেজ 9000 ছিল। সাধারণত লাইপেজের নর্মাল লেভেল কোনো ক্ষেত্রে 60, কোনো ক্ষেত্রে 160, কোনো একটা 9000 উঠছিল, এবং অ্যামাইলেজও বেড়ে গেছিল প্রায় 5000। আর এই যে প্যানক্রিয়াটাইটিস যে পিত্তথলির পাথর দিয়ে হয়েছে, সেটা বোঝার উপায় কি? পিত্তথলিতে একই সময় পাথর শনাক্ত হয়েছে, পাশাপাশি লিভারের কিছু এনজাইম বেড়ে গিয়েছিল, যেমন ওনার এসজিপিডি এবং অ্যালকালাইন ফসফেটেস, সে দুটো কিছু মাত্রা বেড়ে গিয়েছিল। যখন রোগীদের একই সময় এরকম লিভারের এনজাইম এসজিপিডি এবং অ্যালকালাইন ফসফেটেস বেড়ে যায় এবং পিত্তথলিতে পাথর হয়, পাশাপাশি প্যানক্রিয়াসের যে এনজাইম অ্যামাইলেজ লাইপেজ বেশি থাকে এবং পেটে প্রচন্ড ব্যথা, তখন বুঝতে হবে পিত্তথলির পাথর দিয়ে প্যানক্রিয়াটাইটিস হয়েছে। ওই রোগীকে ওই সময় সার্জারিটি করা হয়নি। বেসিক্যালি নিয়ম হচ্ছে, পিত্তথলির পাথর দিয়ে যখনই প্যানক্রিয়াটাইটিস হবে, প্যানক্রিয়াটাইটিসের চিকিৎসা সাধারণত শিরাপথে বিভিন্ন মেডিসিনের মাধ্যমে নিতে হয়, অ্যান্টিবায়োটিক দিতে হয়, অ্যানালজেসিক্স, প্যাথিডিন, অনেক সময় নাকে একটা নলও পরানো থাকে, প্রস্রাবের রাস্তায় ক্যাথেটার দেওয়া হয়। যখন রোগী সুস্থ হবে, এটা ডিপেন্ড করে এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম। কারো ক্ষেত্রে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন সময় লাগে প্যানক্রিয়াসটা সুস্থ হতে। যখন প্যানক্রিয়াসটা সুস্থ হবে, ঠিক যেদিন আমি ছুটি দেওয়ার মতো হবে, ওই দিন তার পিত্তথলিটা ফেলে দিতে হবে। এটা হচ্ছে সাধারণ নিয়ম। কারণ হলো, এই পিত্তথলির পাথর আবারও কিন্তু তার প্যানক্রিয়াটাইটিস পরবর্তীতে করতে পারে। যদি করে, গবেষণায় বলেছে যে দ্বিতীয়বার যদি কারো পিত্তথলির পাথর দিয়ে প্যানক্রিয়াটাইটিস হয়, সেটি লাইফ লং থাকবে। অর্থাৎ উনি যতদিন বেঁচে থাকবে ততদিন ওনার প্যানক্রিয়াটাইটিসের সমস্যাটা চলতে থাকবে। কিন্তু প্রথম অ্যাটাকেই যদি ওনার পিত্তথলিটা ফেলে দেওয়া হয়, তাহলে কিন্তু পিত্তথলির পাথর দিয়ে প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা থাকছে, তাহলে পেশেন্ট একবারেই ভালো হয়ে যাবে। তাহলে আজকের যে মেসেজ, যে কিভাবে পিত্তথলির পাথর দিয়ে প্যানক্রিয়াটাইটিস হয় এবং পিত্তথলির পাথর দিয়ে প্যানক্রিয়াটাইটিস হলে করণীয় কি? করণীয় হচ্ছে, প্রথমে প্যানক্রিয়াটাইটিসের চিকিৎসা হসপিটালে ভর্তি হয়ে নিতে হবে। সেটি 3 দিন থেকে 10 দিন লেগে যেতে পারে। ছুটির সময় ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তথলির সার্জারিটা করে নিতে হবে, তাহলে রোগী একেবারে ভালো হয়ে যাবে। আশা করি যে বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।